আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। 2014-এর মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না, সব আসনেই থাকবে একাধিক প্রার্থী। এমন প্রস্তুতি থাকবে জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী মনোনয়নে মাঠের অবস্থা যাচাইয়ে চলছে 3 দফা জরিপ। মকসিমুল হাসানের বিশেষ রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত 22 জুন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় বেশ কিছু বিষয়ে নেতাদের দিক নির্দেশনা দেন দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে হুঁশিয়ার করে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, মুখ দেখে এবার আর কাউকে মনোনয়ন দেওয়া হবে না। প্রতিটি সংসদীয় আসনে প্রার্থী বাছাইয়ে চলছে তৃণমূলের মতামত, গোয়েন্দা তথ্য সহ 3 দফা জরিপ। প্রথম জরিপ হয়ে গেছে, দ্বিতীয় জরিপ চলছে, তৃতীয় জরিপ হবে। এই জরিপের মাধ্যমে এলাকাতে যারা জনপ্রিয়, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা আছে, এলাকাতে যাদের কোনো বদনাম নাই এবং এলাকাতে কোভিড-19-এর সময় বিশেষ করে যারা বেশি বেশি করে জনগণের পাশে থেকে কাজ করেছে, এই ধরনের লোকদেরকে নমিনেশন দেওয়া হবে। শত ফুল ফুটবে বাগানে, এর ভিতর সবচেয়ে ভালো ফুলটা আমি বেছে নেব। তো উনি সে কথাটি জানান দিয়েছেন। আমি বিভিন্ন তথ্য উপাত্ত গ্রহণ করছি। এই তথ্য উপাত্ত গ্রহণ করে যাকে মনে করব আমরা যে জনগণের সঙ্গে সম্পৃক্ত ভালো, তাকে আমরা মনোনয়ন দেব। একই সঙ্গে আওয়ামী লীগের নেতারা বলছেন, সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য হবে আগামী নির্বাচন। তবে শেষ পর্যন্ত বিএনপি এমনকি জাতীয় পার্টিও যদি ভোটে না আসে, তবুও অংশগ্রহণমূলক হবে ওই নির্বাচন। একজন প্রার্থীও যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি না হয়, সেভাবেই প্রস্তুতি নেওয়া হবে। আগামী নির্বাচনে যদি তারা না আসে, প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে একাধিক প্রার্থী নির্বাচনে যে অংশগ্রহণ করবে সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারে। এবং সেই ক্ষেত্রে বলবো যে নির্বাচনটি কোনো বিশেষ দল না আসলেও এই নির্বাচনটি যে অংশগ্রহণমূলক হয়েছে এই কথা বলাতে কোনো বাধা থাকবে না। আনকন্টেস্টেড হওয়ার কোনো সময় নির্বাচনে কেউ না কেউ অংশগ্রহণ করবেই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, গাজীপুর সিটি কর্পোরেশন, রাজশাহী, খুলনা, কিন্তু নির্বাচনে তো কেউ না কেউ অংশগ্রহণ করেছেই। সময় মতো সংবিধান অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, যদি কোনো দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আসে, তবে 2014 এবং 2018-র মতোই মোকাবেলা করবে সরকার এবং আওয়ামী লীগ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সংসদে আরপিও সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় সরকার, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সংশোধনী সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরিপন্থী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, শিগগিরই সরকার পতনের 1 দফা আন্দোলনের রূপরেখা দেওয়া হবে। বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল আরও বলেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, সবার সাথে আলোচনা করে নিরপেক্ষ সরকারের রূপরেখা দেয়া হবে, অবিলম্বে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব শাহ সকল দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা অতি শীঘ্র আমাদের চূড়ান্ত কর্মসূচি আমরা ঘোষণা করতে পারব। তো একটা কথা অতি নিশ্চিত যে এবারের যে আন্দোলন হবে, এই আন্দোলন হবে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন। একটা খুব কথা পরিষ্কার যে সরকার তার ক্ষমতাকে চূড়ান্ত করে রাখার জন্য, নিজের হাতে রাখার জন্য, নির্বাচন ব্যবস্থাটাকেও সম্পূর্ণভাবে নিজের কয়ায়ত্তে রাখার জন্য কালকে তারা আরপিওর ধারা সংসদে সংশোধনী নিয়েছে। এই সংশোধনীটা সম্পূর্ণভাবে একটা নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। বাংলাদেশ কোনো দাতা সংস্থার কাছ থেকে ভিক্ষা নয়, ঋণ নিয়ে সুদ সমেত সেই ঋণ ফেরত দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। খাদ্য উৎপাদন এবং সংরক্ষণ সুবিধা বাড়ানোর মাধ্যমে দেশের চাহিদা মেটানোর কাজ চলছে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের পর থেকে সমস্ত ব্যথা বেদনা দূর করে তিনি দেশের অগ্রগতির জন্য কাজ করছেন। আমরা আমাদের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ আমরা ধার নেই, আমরা কারোর কাছ থেকে হাত পেতে নেই না।
আবার সুদসহ তা ফেরতও দেই, কিন্তু ভাবখানা এমন ছিল যে না আমরা ভিক্ষা দিচ্ছি। এই যে শর্ত দেওয়া, তবে পদ্মা সেতুর এই সিদ্ধান্তের পর এখন আর অত শর্ত টর্ত কেউ দিতে সাহস পায় না, দেয় না। পিজিআরের প্রশিক্ষণ সহ অন্যান্য সুযোগ সুবিধার জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠের 5.5 একর জমি পিজিআরের নামে বরাদ্দ দেওয়ার কথাও জানান শেখ হাসিনা। দেশের খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য যার যার জায়গা থেকে কাজ করারও আহ্বান জানান তিনি। বিদেশে আমরা সবজি থেকে শুরু করে সবই রপ্তানি করা কিছু কিছু শুরু করেছি। হঠাৎ কাঁচামরিচের ঝাল খুব বেড়ে গেল আমাদের, তো আবার এখন আমদানি করার পরে সেটা কমতে শুরু করেছে। পেঁয়াজ নিয়েও একটু ছিল, সেটা আমরা পেঁয়াজ উৎপাদন করছি। এখন আমাদের লক্ষ্য যে আমরা প্রতিটি খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করব। খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করে আর কারো হাতের জন্য আমাদের হাত পাতে না হয় বা আনতে না হয়, সেটাই আমরা দেখব। শহীদ পিজিআর সদস্যদের পরিবারের হাতে এ সময় প্রধানমন্ত্রী শুভেচ্ছা উপহার তুলে দেন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে সাথে আমাদের প্রতিটি বাহিনী কিন্তু সাধারণ মানুষের পাশে আছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই নতুন করে প্রায় 500 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই অবস্থা থেকে পরিত্রাণে নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে আরও বেশি সচেতন হবার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর ডেঙ্গুর যে কোনো লক্ষণ দেখা দিলেই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার তাগিদ দিয়েছেন। হাসান জাবেদের রিপোর্ট। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ ওয়ার্ডের এই চিত্রই বলে দিচ্ছে ডেঙ্গুর কি ভয়াবহ অবস্থা। কোনো ওয়ার্ড ও কেবিন ফাঁকা নেই, এমনকি উন্মুক্ত স্থানেও রোগীর জায়গা হচ্ছে না। বাধ্য হয়ে মেঝেতে বিছানা পেতেই রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীরাও নিরুপায় হয়ে শত কষ্ট মেনে নিচ্ছেন। অনেক রোগীর চাপ, এই জন্য বেড নাই, তাও চিকিৎসা ভালোই হচ্ছে। বাচ্চা নিয়ে একটু কষ্টে আছি। প্লাটিলেট অনেক কমে যেতেছে, দেন 1 তারিখে এসে বললাম। আম্মু ডেঙ্গু ছিল, আম্মু ভালো হয়েছে। হ্যাঁ, আমি ডেঙ্গুতে ভর্তি। পুরুষ ওয়ার্ডের মতো নারী এবং শিশু ওয়ার্ডেও একই চিত্র। কোনো উপায় না পেয়ে জুরাইনের আলেয়া বেগম তার 2 মাস বয়সী মেয়েকে মেঝেতেই ভর্তি করিয়েছেন। আর মানিকনগরের সাইফুল্লাহ তামিম তার ডেঙ্গু আক্রান্ত 2 মেয়েকে নিয়ে অসহায় বোধ করছেন। মেয়েটা অনেক হাসাহাসি করতো, খুব খেলাধুলা করতো, কিন্তু 2 দিন যাবত দেখে আমার খুব খারাপ লাগতেছে। আমার ওর অবস্থা দেখে মনে হচ্ছে আমরাও নির্জীব হয়ে যাচ্ছি, একেবারে চলতে পারতেছি না। বাসা নেওয়ার পরে দেখি যে তার অবস্থা আরও বেশি খারাপ হচ্ছে, তাই বাধ্য হয়ে মুগদা আসতে হয়েছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, গত 5 দিনে 477 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে, আর মারা গেছে 5 জন। গত 24 ঘন্টায় 113 জন নতুন রোগী ভর্তি হয়েছে। ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগীর সেবা দিতে ব্যাগ পেতে হচ্ছে তাদের। চিকিৎসক এবং নার্সদেরকে রেশনিং করে আমি সেবা সার্ভিসটা চালিয়ে নেব এবং নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। গত 4 দিনে 500 ক্রস করে গেছে। যদি এভাবে বাড়ে তাহলে তো এই মাসে 3000 3,500 ক্রস করে যাবে। ডেঙ্গুর এই ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে শুধু সিটি কর্পোরেশনে নয়, জনগণকেও আরও বেশি সচেতন হতে হবে এবং এডিস মশার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে এডিস মশার উৎপাদন না হতে পারে সেই দিকে সবাইকে নজর দিতে হবে। এমনটাই তাগিদ দিচ্ছেন ডাক্তাররা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। এদিকে চট্টগ্রামে 2 সপ্তাহ ধরে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে শিশুসহ 12 জনের। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রাম মহানগর সহ 15 উপজেলায় চলছে ডেঙ্গু রোগের প্রকোপ। হাসপাতালগুলোয় প্রতিদিন আসছে আক্রান্ত রোগী। অসতর্কতা সহ নানা জটিলতায় কারো কারো মৃত্যু হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি সরকার প্রণীত ডেঙ্গু গাইডলাইন অনুসরণের জন্য চিকিৎসকদের পরামর্শ দিলেন জেলা সিভিল সার্জন। ডেঙ্গুর অ্যানাসন করতে হবে এবং এটা করার জন্য সরকার কিন্তু জনগণকে সহযোগিতা করার জন্য সরকারি হাসপাতালে মাত্র অ্যানাসন করার জন্য 100 টাকা নেবে। চট্টগ্রামের কিছু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য করা হয়েছে পৃথক ওয়ার্ড। এসব ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের বেশিরভাগ সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন। জ্বর হওয়ার কারণে আমরা এই প্রতিষ্ঠানে এসেছি, এখন আগের থেকে অনেক ভালো, অনেক ভালো। আমি হাঁটতে পারতেছি না, মাটির সাথে একবারে লাগানো। আমি শরীরে একবারে তখন শক্তি ছিল না, নিঃশক্তি ছিল।
এখন এখন অনেক বেটার। ডেঙ্গুতে আক্রান্ত হলে সাথে সাথে ঔষধ খাওয়া যাবে না। এ সময় নিয়মিত খাদ্যাভ্যাসের ব্যাপারেও বিশেষ সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকের। কিছু কিছু লক্ষণের ব্যাপারে আমরা বলি যে যাদের অনেক বেশি পেটে ব্যথা কিংবা বমি বা পাতলা পায়খানা কিংবা হচ্ছে শরীরের কোনো প্রস্রাব পায়খানা বা কোনো দিক দিয়ে রক্ত যাচ্ছে, যেটাকে ব্লিডিং ম্যানিফেস্টেশন বলি, তাদের ক্ষেত্রে আমরা বা প্রেশার কমে যাচ্ছে, তাদেরকে আমরা হাসপাতালে ভর্তি হতে বলি। ডেঙ্গু রোগ থেকে রক্ষা পেতে বাসস্থান সহ আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও ৮ উপজেলার নিচু এলাকায় বন্যার পানি রয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। এদিকে সুনামগঞ্জের নদ ও নদী এবং হাওরের পানি কমলেও সুরমা নদীর পানি ছাতক স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ছাতক উপজেলার ইসলামপুর, চরমহল্লা ও নোরাইয়ায় ইউনিয়নের বেশ কিছু গ্রামে পানি ঢুকে পড়েছে। একইভাবে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর, ওয়েজখালী ও হাসননগরের নিচু এলাকার বাড়িঘর পানি থাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন মানুষ। বৃষ্টিপাত কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। দাম কমের কারণে কিছুদিন বন্ধ থাকলেও হিল স্থলবন্দর দিয়ে আবারও কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। গতকাল থেকে কাঁচামরিচ ভারত থেকে আমদানি করা হচ্ছে। আমদানিকারকরা জানান, ঈদের ছুটিতে 6 দিন বন্ধ থাকার পর গত 3 জুলাই থেকে হিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রফতানি শুরু হয়। কিন্তু ঈদের পরে দেশের দাম কমে গেলে লোকসানের আশঙ্কায় এই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বন্ধ রাখেন আমদানিকারকরা। গতকাল থেকে দাম আবার বেড়ে যাওয়ায় আবারও আমদানি করা হচ্ছে কাঁচামরিচ। আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। 2014 এর মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। সব আসনেই থাকবে একাধিক প্রার্থী। এমন প্রস্তুতি থাকবে জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী মনোনয়নে মাঠের অবস্থা যাচাইয়ে চলছে 3 দফা জরিপ। মুকসিমুল আহসানের বিশেষ রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত 22 জুন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় বেশ কিছু বিষয়ে নেতাদের দিক নির্দেশনা দেন দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে হুঁশিয়ার করে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, মুখ দেখে এবার আর কাউকে মনোনয়ন দেওয়া হবে না। প্রতিটি সংসদীয় আসনে প্রার্থী বাছাইয়ে চলছে তৃণমূলের মতামত, গোয়েন্দা তথ্য সহ 3 দফা জরিপ। প্রথম জরিপ হয়ে গেছে, দ্বিতীয় জরিপ চলছে, তৃতীয় জরিপ হবে। এই জরিপের মাধ্যমে এলাকাতে যারা জনপ্রিয়, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা আছে, এলাকাতে যাদের কোনো বদনাম নাই এবং এলাকাতে কোভিড-19-এর সময় বিশেষ করে যারা বেশি বেশি করে জনগণের পাশে থেকে কাজ করেছে, এই ধরনের লোকদেরকে নমিনেশন দেওয়া হবে। শত ফুল ফুটবে বাগানে, এর ভিতরে সবচেয়ে ভালো ফুলটা আমি বেছে নেব। তো উনি সে কথাটি জানান দিয়েছেন। আমি বিভিন্ন তথ্য উপাত্ত গ্রহণ করছি। এই তথ্য উপাত্ত গ্রহণ করে যাকে মনে করব আমরা যে জনগণের সঙ্গে সম্পৃক্ত ভালো, তাকে আমরা মনোনয়ন দেব। একই সঙ্গে আওয়ামী লীগের নেতারা বলছেন, সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য হবে আগামী নির্বাচন। তবে শেষ পর্যন্ত বিএনপি এমনকি জাতীয় পার্টিও যদি ভোটে না আসে, তবুও অংশগ্রহণমূলক হবে ওই নির্বাচন। একজন প্রার্থীও যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি না হয়, সেভাবেই প্রস্তুতি নেওয়া হবে। আগামী নির্বাচনে যদি তারা না আসে, প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে একাধিক প্রার্থী নির্বাচনে যে অংশগ্রহণ করবে সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারে। এবং সেই ক্ষেত্রে বলবো যে এই নির্বাচনটি কোনো বিশেষ দল না আসলেও এই নির্বাচনটি যে অংশগ্রহণমূলক হয়েছে এই কথা বলাতে কোনো বাধা থাকবে না। আনকন্টেস্টেড হওয়ার কোনো সময় নির্বাচনে কেউ না কেউ অংশগ্রহণ করবেই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, গাজীপুর সিটি কর্পোরেশন, রাজশাহী, খুলনা, কিন্তু নির্বাচনে তো কেউ না কেউ অংশগ্রহণ করেছেই। সময় মতো সংবিধান অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, যদি কোনো দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আসে, তবে 2014 এবং 18-র মতোই মোকাবেলা করবে সরকার এবং আওয়ামী লীগ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
গোপালগঞ্জে মাটি ভর্তি ট্রাক ও অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। সকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলির চাচানিয়াকান্দিতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী মাটি কাটা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরও 3 জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, নিহতরা অ্যাম্বুলেন্সের যাত্রী। ঈদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা রাজধানীমুখী যানবাহনের 25টির মধ্যে গড়ে 16টিতেই মিলছে বিভিন্ন ত্রুটি। অধিকাংশ যানবাহনেরই নেই কোনো ফিটনেস। মহাসড়কের ঈদ পরবর্তী দুর্ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সড়কে শৃঙ্খলা ফেরাতে সকাল থেকে অভিযান চালাচ্ছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। ঢাকা আরিচা মহাসড়কে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। কথা বলছি আমরা তার সাথে। জাহিদ, সকাল থেকেই তো মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অভিযান চলছে, সেখানকার চিত্র কেমন দেখছেন? যে ঈদের পরে সড়কে অনেকটা নৈরাজ্যকর পরিস্থিতির একটা সৃষ্টি হচ্ছিল, ঠিক সেরকম পরিস্থিতির মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী সড়কে একযোগে অভিযান শুরু করেন। আপনাকে বলতে চাই যে সাভারের আমিন বাজার, আশুলিয়া সহ সড়কের বিভিন্ন পয়েন্টে একযোগে এই অভিযান সকাল থেকে শুরু হয়েছে। আমরা এখন যে স্থানটিতে রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডিশনাল এসপি শাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চলছে। এই অভিযান থেকে তারা যেটা দেখছেন যে এখানে অনেক ফিটনেস বিহীন গাড়ি চলছে। বিশেষ করে যেটা বলছিলাম যে 25টার মধ্যে তারা 16টার মতো গাড়ি পেয়েছেন যেখানে কোনো ফিটনেস নেই। আর এছাড়াও উল্টো দিকে যানবাহন চলাচলের প্রবণতা বাড়ছে। আর আপনি জানেন যে ঈদের চাপটা বেড়ে যাওয়াতে অনেক ফিটনেস হীন গাড়ি ঢাকায় ঢুকছে, আর সেই প্রবণতা বন্ধ করতে মূলত এই অভিযান চলছে। তো এই ছিল লোপা এখানকার সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম সড়ক ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর। ঈদের ছুটি শেষে আগামী রোববার খুলবে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রাজধানীর স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা আছেন আতঙ্কে। এই অবস্থায় ঢাকার স্কুলগুলো খোলার প্রস্তুতি চলছে। স্কুল খোলার প্রস্তুতির খবর জানাতে রাজধানীর নীলক্ষেত হাই স্কুলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট SM আতিক। সরাসরি যাচ্ছি তার কাছে। আতিক, ডেঙ্গু পরিস্থিতিতে স্কুল খোলার প্রস্তুতি কেমন দেখছেন? হ্যাঁ লোপা, আপনি জানেন যে আসলে ডেঙ্গু পরিস্থিতি যে অবস্থা রয়েছে সেটা কিন্তু আতঙ্কিত হবার মতোই। আর ঈদের ছুটি শেষে শিক্ষার্থীরা যেহেতু স্কুলে যোগদান করবে এবং ডেঙ্গু মশার যে বৈশিষ্ট্য, এটার যে ধারক এডিস মশা, সেটা কিন্তু দিনে কামড়ায়। আর বেশিরভাগ বাচ্চারাই কিন্তু দিনের বেলা একসাথে অধিকাংশ সংখ্যক বাচ্চারা স্কুলে থাকে। সুতরাং স্কুলের নিরাপত্তার বিষয়টি বা তাদের সেফটির বিষয়টি কিন্তু খুবই জরুরি। যে কারণে হচ্ছে যে মানে দীর্ঘদিন প্রায় সপ্তাহ দেড়েকের বন্ধ থাকার পরে যে স্কুল খোলার যে প্রস্তুতি, বিশেষ করে এই যে বিভিন্ন এই সময়টাতে যে অপরিচ্ছন্ন অবস্থা এবং বিভিন্ন জায়গাতে পানি জমে থাকে, সেই বিষয়গুলো কিন্তু আসলে আতঙ্কিত হওয়ার মতো। এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু বিভিন্ন স্কুল মানে ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা চালাচ্ছে। কারণ আগামী রোববার থেকে স্কুলগুলো খুলবে এবং শিক্ষার্থীরা যাতে নিরাপদে মানে কোনো ধরনের শঙ্কা ছাড়া ক্লাস করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য কিন্তু স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নীলক্ষেত হাই স্কুল এবং নীলক্ষেত প্রাইমারি স্কুল, যে দুটি ভবনই পাশাপাশি। সেখানে লক্ষ্য করছি যে এখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে এবং এখানকার প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন যে সম্ভাব্য যেসব জায়গাতে পানির উৎস রয়েছে সেগুলো চিহ্নিত করে এরই মধ্যে পানিগুলো ফেলা হয়েছে এবং পানি যদি জমে না থাকে সেজন্য কিন্তু তারা ব্যবস্থা নিয়েছেন। এবং যেহেতু আগামী রোববার থেকে স্কুল খুলবে, তাদের সব স্টাফ, সব শিক্ষক এখানে আসবেন, সেক্ষেত্রে মানে তখন আরও তৎপরতা বাড়বে এমনটি তারা জানাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে এবং আমি বিভিন্ন স্কুলেও একই এরকম চিত্র দেখেছি এবং স্কুল কর্তৃপক্ষ মনে করছে যে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে নেবে যাতে কোনো ছাত্র বা কোনো শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত না হয়। তো এই ছিল আমার কাছে লোপা। আমরা জানছিলাম শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির খবর। কাঁচামরিচের সরবরাহ আগের তুলনায় বাড়লেও দাম এখনও কমেনি। দেশের বিভিন্ন স্থানে কাঁচামরিচ 400 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চুয়াডাঙ্গার বাজারে আজ
প্রতি কেজি কাঁচামরিচ পাইকারি 400 থেকে 420 টাকা এবং খুচরা 460 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অথচ গতকাল পাইকারি 300 এবং খুচরা 400 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এদিকে একদিনের ব্যবধানে মরিচের দাম দ্বিগুণ বেড়ে যাওয়ায় ভোক্তারা পড়েছেন বিপাকে। এদিকে নাটোরে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে 220 থেকে 320 টাকা দরে। হাত ঘুরে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে প্রতি কেজি 320 থেকে 400 টাকা পর্যন্ত। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজার নাগালে আসছে না বলে জানান ব্যবসায়ীরা। অপরদিকে দাম কমের কারণে কিছুদিন বন্ধ থাকলেও হিল স্থলবন্দর দিয়ে আবারও কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। গতকাল থেকে কাঁচামরিচ ভারত থেকে আমদানি করা হচ্ছে। সুনামগঞ্জের সার্বিক বন্যার পরিস্থিতির উন্নতি হলেও এখনও 8 উপজেলার নিচু এলাকায় বন্যার পানি রয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। এদিকে সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি কমলেও সুরমা নদীর পানি ছাতক স্টেশনে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ছাতক উপজেলার ইসলামপুর, চরমহল্লা, নোয়াইরাই ইউনিয়নের বেশ কিছু গ্রামে পানি ঢুকে পড়েছে। একইভাবে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর, ওয়েজখালী ও হাসননগরের নিচু এলাকার বাড়িঘরে পানি থাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন মানুষ। বৃষ্টিপাত কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে নেত্রকোনায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কংস, সুমেশ্বরী, ধনু ও উবদাখালী নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দেয়। বন্যার খবর জানতে এখন যাচ্ছি নেত্রকোনায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ভজন দাস। ভজন, নদ নদীর পানি নামতে শুরু করলেও নিচু এলাকার কি অবস্থা দেখছেন? হ্যাঁ লোপা, আপনি যা বলছিলেন, আমাদের নেত্রকোনা জেলার বেশ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায়, বিশেষ করে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে গত এক সপ্তাহ আগে আমাদের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। কিন্তু এখন সুখের বিষয় যে নেত্রকোনার যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল, এখন বৃষ্টি না হওয়ার কারণে এই নিম্নাঞ্চলের পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন, নেত্রকোনা নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান, যে উদ্দাখালী নদী এই কলমাকান্দা অংশে যদিও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে আর যদি বৃষ্টিপাত না হয় নেত্রকোনায়, তাহলে বন্যার আপাতত আর কোনো আশঙ্কা নেই। এই ব্যাপারে আমি কথা বলেছি নেত্রকোনা জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিসের সাথে। উনি আমাকে বলেছেন যে আমি কলমাকান্দায় কয়েকটি দুর্গত এলাকা ঘুরে দেখেছি, ওখানকার মানুষ এখনো পানিবন্দী যে কথাটা বলা যায় সে অবস্থায় নেই। তবে আমাদের নেত্রকোনার জেলা এবং উপজেলা পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি সভা করেছি। যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা জেলা প্রশাসন প্রস্তুত রয়েছি। এই ছিল আমার নেত্রকোনার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি। কাঁচামরিচের দামের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, আবারও তো কাঁচামরিচের দাম বেড়ে গেছে। রাজশাহীতে আজ কাঁচামরিচ কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমাদের জানাবেন। লোপা, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রাজশাহী নগরীর সাহেব বাজারে। এখানে যে কাঁচা মার্কেট, সে মার্কেটে আমি এসেছি এবং আমি যে আশপাশের দোকানগুলো আছে সেখানে খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আজকে 440 টাকা কেজি দরে তারা কাঁচামরিচ বিক্রি করছেন এবং তারা বলছেন যে সকালে যে পাশের মাস্টারপাড়া যে আড়ত, সে আড়ত থেকে তারা 400 টাকা কেজি দরে তারা কাঁচামরিচ কিনেছেন এবং কেজিতে 40 টাকা লাভ নিয়ে তারা আজকে মরিচ বিক্রি করছেন। তো আমি আশপাশে বেশ কিছু দোকানে খোঁজ নিয়েছি, এখানে বেশিরভাগ দোকানেই কিন্তু কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না, তারা বিক্রি করছে না। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে 2 দিন আগে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এখানে অভিযান চালিয়েছিল এবং সেখানে এক দোকানদারকে তারা জরিমানাও করেছে এবং তাদের দাবি যে ম্যাজিস্ট্রেট এবং সেই টিম তাদেরকে বলে গেছে 200 টাকার বেশি তারা কাঁচামরিচ বিক্রি করতে পারবে না। তো তাদের বক্তব্য, যেহেতু পাইকারি বাজারেই তারা 400 টাকা কেজি দরে বিক্রি করছে, কেজি কিনছে, সেক্ষেত্রে তারা 200 টাকা কেজি কী করে বিক্রি করবে। এ কারণেই আমরা দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ দোকানে কাঁচামরিচ নেই। আর আপনি জানেন যে
রাজশাহী বিভাগের মধ্যে এবং উত্তরাঞ্চলের মধ্যে রাজশাহীর পবা উপজেলা সবজির জন্য বিখ্যাত এবং সেখানে প্রচুর পরিমাণ কাঁচা মরিচও উৎপাদন হয়। আমি সেখানকার এক কৃষকের সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে। সে মামুন নামের একজন কৃষক, তিনি 2.5 বিঘা জমিতে কাঁচামরিচ করেছেন। তিনি বলেছেন যে আজকে তিনি তার ক্ষেত থেকে, জমি থেকে তাই 300 টাকা কেজি দরে পাইকারি মরিচ বিক্রি করেছেন। তো সেই মরিচটা যখন বাজারে আসবে, বিভিন্ন ধাপে ধাপে পরিবহন খরচ এবং আড়ত খরচ মিলে তখন এসে এখানে দাম 100 টাকা বেড়ে যাচ্ছে কাঁচামরিচের পাইকারি বাজার। তো আমি মামুনের কাছে জিজ্ঞেস করেছিলাম যে এবার কাঁচামরিচের দাম বেশি কেন। তিনি বলেছেন যে তার যা 2.5 বিঘা জমি, এই 2.5 বিঘা জমিতে গত বছরও তারা এই সময়ে 15 দিন পর 2.5 মণ থেকে 3 মণ কাঁচামরিচ বিক্রি করতেন। সেখানে 15 দিনে তারা 15 থেকে 20 কেজি করে কাঁচামরিচ তুলতে পারছেন। অর্থাৎ তিনি বলছেন যে এই বৃষ্টির কারণে উৎপাদন অনেক কমে গেছে এবং মরিচের যে গাছ, সে গাছগুলো কুকুরে যাচ্ছে, যদিও মারা যায়নি কিন্তু কুকুরে যাচ্ছে। এই কারণেই মরিচের উৎপাদন কম এবং সে কারণেই কাঁচামরিচের দাম বেড়েছে। লোপা। জানছিলাম কাঁচামরিচের দামের খবর। দর্শকদের ভালোবাসায় 20 বছর পেরিয়ে 21-এ পা রাখলেও দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় সবসময় দর্শকদের আস্থা কুড়িয়েছে চ্যানেলটি, এমন মত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এনটিভি। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পক্ষপাতমূলক নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় জনগণের আস্থা সবসময় ছিল এনটিভির প্রতি। মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশীয় সংস্কৃতি, গণতন্ত্র ও মানুষের কল্যাণে সরব ছিল এনটিভি। তাই দর্শকদের ভালোবাসায় হাঁটি হাঁটি পা করে 21 বছরে পদার্পণ করল চ্যানেলটি। খুলনায় আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। খুলনা প্রেস ক্লাবের শহীদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, এনটিভি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা সবসময় ধরে রেখেছে। বাংলাদেশে যে সমস্ত ইলেকট্রিক মিডিয়া, এর মধ্যে একটা পুরনো এবং অন্যতম একটা প্রতিষ্ঠান। এই দেশের বিভিন্ন সমস্যা এবং দর্শকদের মন জয় করার জন্য যে সমস্ত অনুষ্ঠান করা উচিত, সেই অনুষ্ঠানগুলোই তারা করেছে। পাবনা কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের মন জয় করেছে এনটিভি। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মোংলায় কেক কাটা আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। কেক কাটা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিনাজপুরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পৌর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এনটিভি কারো মুখপাত্র নয়, সবসময় দেশের কথা বলেছে, তাই এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। যশোরে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। প্রেস ক্লাবে কেক কাটা অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী ছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সিরাজগঞ্জে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। শহরের একটি হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামে আকস্মিক সংবাদ সম্মেলন ডেকে অশ্রুসিক্ত নয়নে 16 বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তামিম। আফগানিস্তানের বিপক্ষে গত ম্যাচটি তার ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে জানিয়েছেন বাংলাদেশ ওপেনার। Yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket effecting right now. এটার পিছনে খুব সাডেন কোনো ডিসিশন ছিল না। I was thinking about it
এটার ডিফারেন্ট রিজনস আছে যেটা আই ডোন্ট থিঙ্ক আমার এখানে বলার দরকার আছে। আই থট দিস ইজ দ্য রাইট টাইম ফর মি টু টেক আ সাইড and retire from international cricket. I need to thank few people যেটা আমার কাছে মনে হয় they deserve. আমি সবসময় একটা কথা বলছি যে I played the game There are a lot of other things আমি অনেক কিছু বলতে চাই আসলে as you can see I'm almost unable to speak but I hope you will respect the situation I started playing cricket to fulfill my father's dream. Not too sure how much I achieved it or not, but I did try my best. এখন সরাসরি যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট সুব্রত বাবির কাছে। ববি, সংবাদ সম্মেলনের আর কি তথ্য আছে আপনার কাছে সেই সম্পর্কে আমাদের জানান। তামিম ইকবালের এই সিদ্ধান্তটাকে আমরা বলতে পারি বিনা বেগে বজ্রপাতের মতো। তিনি প্রেস কনফারেন্সের কথা গতকাল মধ্যরাত্রে যখন আমাদেরকে জানিয়েছেন তখন আমরা বিস্মিত হয়েছিলাম এবং আমরা আশঙ্কা করছিলাম তিনি হয়তো বর্তমান যে ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহে তিনি হয়তো ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াতে পারেন, কিন্তু তিনি এসে যখন তার প্রথম বক্তব্যটাই বললেন যে তিনি তার ক্যাপ্টেন্সি থেকে না, তিনি তার ক্রিকেট থেকে স্টেপ ডাউন করছেন, রিটায়ারমেন্টে যাচ্ছেন, আমরা আসলে আরও বেশি বিস্মিত হয়েছি। কারণ একটা সিরিজ চলছে এবং তিনি গত 4টা বছর ধরে এই দলটাকে লিড করছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ সুপার লিগ একটা ভালো পজিশনে থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এবং এই দলটাকে নিয়ে সবাই এক্সপেক্ট করছে যে তাদের সেমিফাইনালে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, ফাইট করার মতো অবস্থা আছে। ঠিক সেই মুহূর্তে তামিম ইকবালের এই ঘোষণাটা আমাদেরকে বিস্মিত করেছে। একইভাবে একটা দলের মধ্যে একটা অস্থিরতা যে চলছিল তার যেন একটা আউটব্রাস্ট হলো এবং এর মূল কারণটা আমরা জানি যে খুব সম্ভবত যিনি হেড কোচ চন্দ্রিকা হাথুরুর সিং তার সঙ্গে হয়তো তার বনিবনা হচ্ছিল না এবং প্রথম ম্যাচের আগে আমরা জানি যে তিনি আনফিট ছিলেন এবং তিনি তার বলছিলেন যে শতভাগ ফিট না হয়েও তিনি প্রথম ম্যাচটা খেলবেন এবং দেখবেন তার ফিটনেসের কি অবস্থা। আসলে আন্তর্জাতিক অঙ্গনে এরকম কোনো সুযোগ নেই, তারপরও তিনি সেটা করেছিলেন এবং এটি কিন্তু আসলে বোর্ড এবং ম্যানেজমেন্ট ভালোভাবে নেয়নি এবং এর প্রেক্ষিতে তামিম ইকবালের এগেনস্টে যে স্টেটমেন্টটা একটা গণমাধ্যমে দিয়েছিলেন আপনার বোর্ড প্রেসিডেন্ট, সেই সব কিছু মিলে এক ধরনের জটিলতা তৈরি হয়, অস্থিরতা তৈরি হয় এবং এক ধরনের আবেগপ্রবণ হয়ে এই সিদ্ধান্তটা তামিম ইকবাল নিয়েছেন কিনা সেটা বলা মুশকিল। কারণ তিনি যখন সংবাদ সম্মেলন ডেকেছেন তারপর থেকে বোর্ডের অনেক কর্তায় তাকে ফোনে রিচ করার চেষ্টা করেছে কিন্তু তাকে ফোনে ধরতে পারেনি এবং তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্ন করার কোনো সুযোগ দেননি তিনি কেন অবসরের এই সিদ্ধান্তটা নিলেন। এই সিদ্ধান্তটা তো সিরিজ শুরুর আগেও নিতে পারতেন কিংবা সিরিজ শেষেও নিতে পারতেন, কিন্তু এটা মোটামুটি পরিষ্কার যে দলের মধ্যে ঠিকমতো তাদের কম্বিনেশন হচ্ছিল না কোচ এবং ক্যাপ্টেনের, সেই সব জায়গা থেকে হয়তো তামিম ইকবাল এরকম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। রাইকা, চট্টগ্রাম থেকে জানছিলাম তামিম ইকবালের সংবাদ সম্মেলনের খবর। প্রকল্প বাস্তবায়নে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাপানি দাতা সংস্থা জাইকা। ঢাকায় সফররত জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি দুপুরে পরিকল্পনা মন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে এরকম উদ্বেগের কথা তুলে ধরেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে তারা জাপানি অর্থায়নে বাস্তবায়নাধীন মেট্রো রেল, নারায়ণগঞ্জের ২৫০০-এর বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন জাইকার এই জ্যেষ্ঠ কর্মকর্তা। পরিকল্পনা মন্ত্রী জানান, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা নিয়ে তিনি বাংলাদেশের নিয়ম নীতির কথা জাইকা প্রতিনিধির কাছে ব্যাখ্যা করেছেন।
আমি খোলামেলা বলি, তিনি আমাকে বলেছেন যে তারা একটু মাঝে মাঝে আমাদের এই প্রকল্প প্রক্রিয়ায় যে সময় লাগে ঘুরানো পেঁচানো, এটা নিয়ে মাঝে মাঝে তাদের একটু অসুবিধা হয়, কারণ তাদের দেশের অংশ খুব দ্রুত হয়ে যায়, এখানে আসার পর অত দ্রুত আমরা করতে পারি না। এটা আমি তাকে যে বুঝাবার জন্য বুঝিয়েছি যে আমাদের নিয়মকানুন আছে, মানতে হয়, সংসদ আছে, জবাব দিতে হয়, আইন কানুন আছে। তো আমি এর মধ্যে চেষ্টা করবো যতদূর পারি আমরা দ্রুত করতে। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। প্রতিদিন গড়ে 500 রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। ডেঙ্গুর খবর জানাতে যাচ্ছি ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট SM আতিক। সরাসরি যাচ্ছি তার কাছে। আতিক, হলি ফ্যামিলি হাসপাতালে এখন পর্যন্ত কতজন ডেঙ্গু রোগী আছেন, ভর্তি আছেন, এবং চিকিৎসকরা কি বলছেন এ বিষয়ে সে সম্পর্কে আমাদের জানান। না রাইকা, আসলে আপনি যেমনটি বলছিলেন যে ডেঙ্গু রোগীর চাপ কিন্তু বাড়ছে। আজকেও কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত নতুনভাবে আমি যতটুকু জেনেছি যে 4 জন রোগী ভর্তি হয়েছে, এবং গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু বেশ ভালোই রোগীর চাপ রয়েছে। যেটা হচ্ছে যে আসলে এখন যে সময়টাতে তাতে কিন্তু ডেঙ্গু রোগী যে মানে ধারণা করা হচ্ছিল যে হয়তো একটু চাপ কমে আসবে, কারণ বিভিন্ন তৎপরতা দেখা যাচ্ছে, কিন্তু সেই তৎপরতার ফল এখন কিন্তু আমরা হাসপাতালগুলোর চিত্র থেকে পাইনি। আর এখানে আমি যে কয়েকজন রোগীর সাথে কথা বলে দেখেছি, তাদের কয়েকজনের অবস্থা কিন্তু খুব শঙ্কাজনক ছিল, কিন্তু সময় মতো চিকিৎসা কেন্দ্রে বা হাসপাতালে ভর্তি হওয়ার কারণে তাদের অনেকেরই জীবন এখন শঙ্কামুক্ত। সেই হিসেবে কিন্তু ডাক্তাররা বলছেন যে এখন যেমন বাড়তি সতর্ক হতে হবে, ঠিক তেমনি যদি কারো জ্বর, মাথা ব্যথা, বমি বা গায়ে ব্যথা এরকম কোনো লক্ষণ থাকে, তাহলে কিন্তু সেটাকে অবহেলা না করে অবশ্যই পরীক্ষা করে সেটি ডেঙ্গু পরীক্ষা করে নিশ্চিত হওয়া প্রয়োজন যে তার কিন্তু ডেঙ্গু পজিটিভ এসেছে কিনা, এবং যদি শরীর বেশি খারাপ থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে। হলি ফ্যামিলিতে মানে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা 3টি ওয়ার্ড রয়েছে, ফিমেল ওয়ার্ড, চিলড্রেন ওয়ার্ড এবং মেল ওয়ার্ড। সবখানেই কিন্তু রোগীর চাপ রয়েছে। সুতরাং পরিস্থিতি কিন্তু মানে মোটেও মানে ভালো না, এবং পরিস্থিতি উন্নতি হয়েছে এমনটাও কিন্তু বলা যাচ্ছে না। সুতরাং ডাক্তাররা সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন এবং কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন। রাইকা, জানছিলাম ঢাকার ডেঙ্গু পরিস্থিতির খবর। আমদানির পরও দাম কমেনি কাঁচামরিচের। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। সিন্ডিকেট করে অনেক ব্যবসায়ী কাঁচামরিচ বিক্রি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। ঈদের ছুটির পর গতকাল থেকে আবারও শুরু হয়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। হঠাৎ করে অস্থির হয়ে ওঠে কাঁচামরিচের বাজার। ঈদের আগে 500 টাকা থেকে লাফে হাজারের কোটায় চলে যায় এর দাম। বিক্রেতারা নানা অজুহাত দেখানোর পর বাধ্য হয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। এরপরে কমে যায় মরিচের দাম। ঈদের ছুটিতে আমদানি বন্ধ থাকায় আবারও বাড়ানো হয়েছে কাঁচামরিচের দাম। ঝিনাইদহে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 500 থেকে 520 টাকা দরে। বিক্রেতারা বলছেন এবছর বৈরী আবহাওয়ার কারণে মরিচের উৎপাদন কম হয়েছে, তাই বাজার চড়া। আমদানি করা মরিচের প্রভাব পড়তে আরও সময় লাগবে বলে জানান বিক্রেতারা। 490 টাকা কিনা পাইকারি, আর বেশি আছে 130 টাকা পোয়া। গাছে ফললে এই কারণে দাম বেশি। নাটোরে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 থেকে 320 টাকা দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 320 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। চুয়াডাঙ্গার বাজারে কাঁচামরিচ পাইকারি 400 থেকে 420 টাকা এবং খুচরা বাজারে 460 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গতকাল পাইকারি বাজারে 300 এবং খুচরা বাজারে 400 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল কাঁচামরিচ। চট্টগ্রামেও বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। ঈদের আগে আমদানির পর কাঁচামরিচ বিক্রি করা হয় 300 টাকা দরে। খুচরা তো দেখলাম বড়দাটা 580 টাকা করে বলছে আমাকে। ওই মরিচটা যদি বাজারে আসে আড়তদাররা পায়, তাহলে মরিচের বাজারটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। রাজশাহীতে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা দরে। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান ও জরিমানার কারণে অনেক বিক্রেতা কাঁচামরিচ বিক্রি বন্ধ করে দিয়েছে। এদিকে ঈদের কয়েকদিন বন্ধ থাকার পর হিলিস্থল বন্দর দিয়ে আবারও কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নাটোরে সিংড়ায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামী, শাশুড়ি ও ননদকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। 2.5 লাখ টাকা যৌতুকের দাবিতে নাটোরের সিংড়া উপজেলার গুটিয়া গ্রামের গৃহবধূ খাদিজা কবরী লিমাকে নির্যাতন করে আসছিলেন শ্বশুরবাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় 2011 সালে 2 অক্টোবর লিমাকে হত্যা করে বাড়ির বারান্দায় লাশ ফেলে পালিয়ে যান সবাই। এ ঘটনায় লিমার বাবা মামলা দায়ের করলে বিচারক নিহতের স্বামী সানিউল, শাশুড়ি সাবিনা ও ননদ রিভাকে ওই দণ্ডাদেশ প্রদান করেন। অভিযুক্ত প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। সদ্য পাশ হওয়া সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বর্তমান সরকারের একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আরেকটি ধাপ বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। যেখানে দেশি বিদেশি সকল মহলের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করার জোর দাবি উঠেছে, সেখানে নির্বাচন কমিশনের বিদ্যমান ক্ষমতা কেড়ে নিয়ে সরকার আরও জোরালোভাবে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন পুনর্গঠন হলেও যাতে কিছু করতে না পারে সেজন্য এই রক্ষা কবচ। শুধুমাত্র কেন্দ্রভিত্তিক ভোট বাতিলের ক্ষমতা রাখলে কেন্দ্রের বাইরে উক্ত নির্বাচনী এলাকায় কোনো ভোটারকে বাধা প্রদান বা ভয়ভীতি প্রদর্শন বা বল প্রয়োগ করলে নির্বাচন কমিশনের কিছু করার ক্ষমতা থাকলো না। এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎই সংবাদ সম্মেলন ডেকে সবাইকে হতবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফিটনেস নিয়ে বোর্ড সভাপতির মন্তব্যের দুদিন পরেই সিরিজ বাকি রেখে এই অবসরের ঘোষণা। তামিম ইকবাল বলেছেন, হুট করে নয়, ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চট্টগ্রাম থেকে সুমন গোস্বামীর ক্যামেরায় সুব্রত ববের রিপোর্ট। ওই লাল দু চোখের আড়ালে রাজ্যের হতাশা আর অভিমান, ক্ষোভও কিছুটা আছে হয়তো। মেঘ এতটাই ভারী হয়ে উঠেছিল যা ক্ষণে ক্ষণে দু চোখ বেয়ে ঝরেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের এখনো 2 ম্যাচ বাকি। সংবাদ সম্মেলনের ঘোষণায় আশঙ্কা করা হচ্ছিল ফিটনেস ইস্যুর ঘটনা প্রবাহ আর ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দিতেই হয়তো অধিনায়কত্বের প্রভাবমুক্ত হতে চাইছেন তিনি। কিন্তু হঠাৎই এক রাতে আন্তর্জাতিক ক্রিকেটকেই দাড়ি টানার মনস্থির করে ফেললেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। Yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket effecting right now. এটার পিছনে খুব সাডেন কোনো ডিসিশন ছিল না। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট। বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি কথা বলছিলাম। So I thought this is the right time for me to take a side and retire from international cricket. বছর 16 আগে 2007 সালের 9 ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে রোমাঞ্চকর যাত্রার আরম্ভ হয়েছিল। 34 বছর বয়সী ওপেনারের নিজের 5ম আর বাংলাদেশের 7ম বিশ্বকাপ দরজার ওপাশে তখনই তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন। 2019 সালে মাশরাফির থেকে অধিনায়কত্ব পাওয়া, তার নেতৃত্বে দলের সাফল্য নিয়ে প্রশ্ন নেই। পিঠের চোট ভোগাচ্ছিল তাকে, যে কারণে অনেক সিরিজ মিস করেছেন। ফিটনেস নিয়ে বড় সমস্যার সাথে ব্যাটিংয়েও তামিমকে তার অধিনায়কত্বের পিরিয়ডে যেন অনেকটা অচেনা ঠিক ছিল। কোন কারণে অবসরের সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে কাউকে প্রশ্ন করার সুযোগ দেননি। তার আবেগী বক্তব্য ছিল কৃতজ্ঞতা প্রকাশ আর দলের শুভকামনায় ভরা। আমি সবসময় বলছি যে আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। So I'm not sure how much I've made him proud throughout this 16 years of international career. There are a lot of other people that I need to thank. যাদের সাথে আমি ক্রিকেট খেলেছি, I thank all of those guys, especially আমার ন্যাশনাল টিমের যারা কালিগ ছিলেন তাদেরকে। Cricket board obviously they gave me the opportunity to represent the country for so long and also captain Bangladesh, so I thank them as well. সরে যাওয়ার কারণ না বললেও এটা না বোঝার কারণ নেই হাতুরু সিং আর তার মধ্যে দেয়ালটা ক্রমশ উঁচু হচ্ছিল। শতভাগ ফিট না হয়েও তার প্রথম ওয়ানডে খেলা এবং সে ব্যাপারে কোচ হাতুরু সিংয়ে এবং বোর্ড প্রধানের মনোভাব এবং মন্তব্যের বড় প্রভাব তো আছেই এই অবসরের সিদ্ধান্তের পেছনে। টি-20 ছেড়েছিলেন আগেই, বাকি থাকা ওয়ানডে আর টেস্টকে বিদায় বললেন তামিম চোখের অশ্রু দিয়ে। One thing I'll definitely say is I tried my best. I did try my best.
সুব্রত ববি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, আমদানির পরও দাম কমেনি কাঁচামরিচের। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। সিন্ডিকেট করে অনেক ব্যবসায়ী কাঁচামরিচ বিক্রি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। ঈদের ছুটির পর গতকাল থেকে আবারও শুরু হয়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। হঠাৎ করে অস্থির হয়ে ওঠে কাঁচামরিচের বাজার। ঈদের আগে 500 টাকা থেকে লাফে হাজারের কোটায় চলে যায় এর দাম। বিক্রেতারা নানা অজুহাত দেখানোর পর বাধ্য হয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। এরপরে কমে যায় মরিচের দাম। ঈদের ছুটিতে আমদানি বন্ধ থাকায় আবারও বাড়ানো হয়েছে কাঁচামরিচের দাম। ঝিনাইদহে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 500 থেকে 520 টাকা দরে। বিক্রেতারা বলছেন এবছর বৈরী আবহাওয়ার কারণে মরিচের উৎপাদন কম হয়েছে, তাই বাজার চড়া। আমদানি করা মরিচের প্রভাব পড়তে আরও সময় লাগবে বলে জানান বিক্রেতারা। 490 টাকা কিনা পাইকারি, আর বেচতে আছে 130 টাকা পোয়া। গাছে ফললে এই কারণে দাম বেশি। নাটোরে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 থেকে 320 টাকা দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 320 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। চুয়াডাঙ্গার বাজারে কাঁচামরিচ পাইকারি 400 থেকে 420 টাকা এবং খুচরা বাজারে 460 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গতকাল পাইকারি বাজারে 300 এবং খুচরা বাজারে 400 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল কাঁচামরিচ। চট্টগ্রামেও বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। ঈদের আগে আমদানির পর কাঁচামরিচ বিক্রি করা হয় 300 টাকা দরে। খুচরা তো দেখলাম বদদাড়ে 580 টাকা করে বলছে আমাকে। ওই মরিচটা যদি বাজারে আসে আড়তদাররা পায়, তাহলে মরিচের বাজারটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। রাজশাহীতে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা দরে। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান ও জরিমানার কারণে অনেক বিক্রেতা কাঁচামরিচ বিক্রি বন্ধ করে দিয়েছে। এদিকে ঈদের কয়েকদিন বন্ধ থাকার পর হিলিস্থল বন্দর দিয়ে আবারও কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কাঁচামরিচের বাজার দরের খবর জানাতে যাচ্ছি বগুড়ায়। সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান সোহাগ। সোহাগ, আমরা তো জানি বগুড়ায় কাঁচামরিচের ফলন বেশি হয়, পাওয়া যায় বেশি। ওইখানকার বাজার পরিস্থিতি কেমন, আর যারা মরিচের চাষাবাদ করেন সেই চাষিরা কি বলছেন এই ফলন নিয়ে? জি ঋতু বগুড়ায় কিন্তু আজকে কাঁচামরিচ আমরা এই পত্তালি বাজার, রাজা বাজার যে কাঁচামরিচের বড় মোকাম, আমরা কিন্তু এখানে এসেছি। এখানে এসে দেখেছি যে আসলে এখন পর্যন্ত কিন্তু এখানে দেখছি যে আমরা এখানে পাইকারি যে বাজার, এখানে বিক্রি হচ্ছে 300 টাকা কেজি, এবং এর পাশের মোকামিগুলোতে আমরা দেখছি কিন্তু সেখানে 180 থেকে 150 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। তো এই দামের যে ডিফারেন্স, এই বিষয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা কিন্তু বলছে যে আসলে মরিচের মান খারাপ এবং বাড়তি হয়নি এমন মরিচ নিয়ে এসে বিক্রি করার কারণে কিন্তু তারা কম দামে বিক্রি করছে বলে তারা বলছে। তো এই বিষয়ে আমরা কিন্তু এখানকার অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু বলছে আসলে আজকে সকালেই কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতীয় থেকে কিন্তু প্রায় 35 মেট্রিক টন মরিচ এখানে আমদানি হয়েছে। তো আমরা কৃষকদের সঙ্গে যে বিষয়টা আসলে বলেন যে চাষাবাদে বগুড়ায় কিন্তু আসলে মরিচের কিন্তু ফলন হয় মোটামুটি 2টি মৌসুমে, একটা রবি মৌসুম আর একটা হচ্ছে খরিদ মৌসুম। তো এই খরিদ মৌসুমে কিন্তু মরিচের আবাদ প্রত্যেক বছরই কম হয়ে থাকে এবং চাষাবাদও কিন্তু কম হয়ে থাকে। তো বগুড়ায় কিন্তু এবার 720 হেক্টর জমিতে মরিচের চাষাবাদ হয়েছে। তো চাষাবাদের পাশাপাশি কিন্তু তীব্র তাপদাহের কারণে কিন্তু মরিচের ফলনও কম হয়েছে, এবং যে পরিমাণে ফলন হওয়ার কথা অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু অনেক কম হয়েছে। তো এই মৌসুমে কিন্তু পরে কিন্তু রবি যে মৌসুমটা আসে, এই মৌসুমে কিন্তু বগুড়ার মরিচ সবচেয়ে বেশি পরিমাণ হয়ে থাকে, প্রায় 3000 হেক্টর জমিতে। তো এই যে আবাদ কম হওয়ার কারণে কিন্তু মরিচের এবং ঈদের কারণে কিন্তু আমদানিও বন্ধ ছিল, এই কারণে হঠাৎ মরিচের দাম বৃদ্ধি পেয়েছে, এবং এখন যে আমদানি শুরু হয়েছে এবং বাজারেও কিন্তু মরিচ উঠতে শুরু করেছে। আমরা ব্যবসায়ী কথা বলতে শুরু করেছি, তারা বলছে আসলে 2-1 দিনের মধ্যে দামটা কিন্তু আরো কমে যাবে। জানছিলাম কাঁচামরিচের বাজার পরিস্থিতির খবর। রাজধানী জুড়ে ডেঙ্গু পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। বৃহস্পতিবারও অনেক রোগী ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে। এদিকে আগামী রোববার থেকে স্কুল খুলছে। ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এস এম আতিকের রিপোর্ট।
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য অনেকেই আসেন এখানে। বুধবার জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩১, আর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছেন ১৪ জন। ৭ দিন ধরে জ্বর ছিল, বমি ছিল সাথে, এখন ভালো আল্লাহর রহমতে। শরীর মারাত্মক ব্যথা, পাতলা পায়খানা, তারপরে এই অবস্থায় প্লাটিনিট ১৪০ ছিল, ১৪০ নিয়ে ভর্তি হয়েছি, পরে ধাপে ধাপে কমছে, তারপরে প্লাটিনিট দেওয়ার পরে আস্তে আস্তে এখন একটু ভালোর দিকে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী যেভাবে বাড়ছে তাতে হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাবে। তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রতিকারের চেয়ে প্রতিরোধের উপর বেশি জোর দিলেন হাসপাতাল পরিচালক। লক্ষণ দেখা গেলেই প্যানিক হওয়ার কোনো বিষয় নয়, সাবধানে থাকা। বাট কিছু কিছু কার্ডিনাল সিমটম আছে, যেমন যদি কোনো নাক দিয়ে রক্ত পড়া, কারো যদি ব্লিডিং হয়, কিংবা দেখা গেল কেউ অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি হলে সাথে সাথে যেন ডক্টরের সাথে যোগাযোগ করা। এদিকে রাজধানীর স্কুলগুলোতে চলছে ঈদের ছুটি শেষে খোলার প্রস্তুতি। শিশুরা যেন স্কুল থেকে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সে চেষ্টার কথা জানালেন কয়েকটি স্কুলের প্রধান। সবাই যার যার মতো পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। আমার আঙিনায় যদি কোনো, তাদের চোখে যদি এ ধরনের কোনো ত্রুটি পায় আমাকে বলে সহযোগিতা করবে, আমি তাৎক্ষণিকভাবে সেই নেব। তার কারণ বাচ্চারা, আমি চাই না আমার আঙিনা থেকে বাচ্চারা কোনো ক্রমেই এ ধরনের সংক্রমিত হোক। সবার এই দায়িত্বটা থাকতে হবে যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমার শিক্ষার্থীরা ডেঙ্গু আক্রান্ত না হয়। আমাদের সমস্ত কর্মচারীরা এবং তারা কিন্তু একদম পুরা ক্লাসরুম থেকে শুরু করে ধুয়ে আশেপাশের যা আছে সমস্ত কিছু, ছাদের উপরে কোনো জায়গায় কোনো পানি আছে কিনা সেটাও তারা কিন্তু পরিষ্কার করছে। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হারিয়ে গেল শিশু শ্রাবন্তী। পরিবারের এই পরম আদরের ধনকে হারাতে ডেঙ্গুতে আক্রান্ত হলো শিশুটির মা ও ভাই। মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে কাজ করছে বলে জানায় নগর প্রশাসন। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। ছুটির দিন কিংবা পুজো পার্বণে গান গেয়ে ঘর মাতিয়ে রাখত ছোট্ট শিশু শ্রাবন্তী। বয়স মাত্র 11। চট্টগ্রামের সেন্ট স্কলাস্টিকায় পড়ত ৫ম শ্রেণীতে। ২৯ জুন জ্বরে আক্রান্ত হয় শিশুটি। পরীক্ষা করে চিকিৎসক জানান শ্রাবন্তীর ডেঙ্গু হয়েছে। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এই শোকাবহ পরিস্থিতির মাঝেই ডেঙ্গুতে আক্রান্ত হলেন শ্রাবন্তীর মা ও ভাই। আমাদের সব শেষ হয়ে গেছে। ফিরে পাবো না, আমার মেয়েকে তার ফিরে পাবো না, আমার মেয়েকে তার ফিরে পাবো না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিরিয়াসটা বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হচ্ছে আর কি। এটার আমার মনে হচ্ছে যে কারণ একটাই, যে ওরা ঠিক মতো সময় মতো হাসপাতাল আসছে না। সময় মতো না আসাতে যখন নিয়ে আসতেছে, যখন আর 11th আওয়ারে নিয়ে আসে তখন আর কিছু করার থাকে না আর কি। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। বিশেষ করে বর্ষায় মশার প্রজনন বেড়ে রোগ ছড়িয়ে পড়ে। এ কারণে মশার লার্ভা ধ্বংস করা জরুরি, যা স্থানীয় প্রশাসন সম্পন্ন করে থাকে। চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি সিটি মেয়রের। আমি প্রথম এই মশক নিধন কর্মকর্তা নিয়োগ দিয়েছি এবং আলাদা বিভাগ করেছি। এই মশক নিধন কর্মকর্তার অধীনে আমরা লার্ভা সংগ্রহকারী অলরেডি নিয়োগ দিয়েছি। আমরা এখন বিভিন্ন জায়গায় যে লার্ভার স্পটগুলো আমরা চিহ্নিত করে সেখানে কিন্তু আমরা ওষুধ এখন ছিটাচ্ছি। চট্টগ্রামের সিভিল সার্জনের অফিস সূত্র জানিয়েছে, প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এই রোগে ইতিমধ্যে মারা গেছেন 12 জন। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম।
সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও ৮ উপজেলা নিচু এলাকায় বন্যার পানি রয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি কমলেও সুরমা নদীর পানি ছাতক স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ছাতক উপজেলার ইসলামপুর, চরমহল্লা ও নোয়ারাই ইউনিয়নের বেশ কিছু গ্রামে এখনও পানি রয়ে গেছে। একইভাবে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর, ওয়েস্টখালী ও হাসননগরের নিচু এলাকার বাড়ি ঘরে পানি থাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন মানুষ। বৃষ্টিপাত কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে নেত্রকোনায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কংস, সোমেশ্বরী, ধনুসহ বেশ কয়েকটি নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দেয়। দর্শকদের ভালোবাসায় ২০ বছর পেরিয়ে ২১-এ পা রাখল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করায় সব সময় দর্শকদের আস্থা কুড়িয়েছে চ্যানেলটি। এমন মত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এনটিভি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। পক্ষপাতমূলক নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় জনগণের আস্থা সবসময় ছিল এনটিভির প্রতি। মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশীয় সংস্কৃতি, গণতন্ত্র ও মানুষের কল্যাণে সরব ছিল এনটিভি। তাই দর্শকদের ভালোবাসায় হাঁটি হাঁটি পা করে ২১ বছরে পদার্পণ করল চ্যানেলটি। খুলনায় আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। খুলনা প্রেস ক্লাবের শহীদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, এনটিভি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা সবসময় ধরে রেখেছে। বাংলাদেশে যে সমস্ত ইলেকট্রিক মিডিয়া, এর মধ্যে একটা পুরনো এবং অন্যতম একটা প্রতিষ্ঠান। এই দেশের বিভিন্ন সমস্যা এবং দর্শকদের মন জয় করার জন্য যে সমস্ত অনুষ্ঠান করা উচিত, সেই অনুষ্ঠানগুলোই তারা করেছে। পাবনা কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের মন জয় করেছে এনটিভি। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মোংলায় কেক কাটা আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। কেক কাটা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিনাজপুরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পৌর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এনটিভি কারো মুখপাত্র নয়, সবসময় দেশের কথা বলেছে, তাই এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। যশোরে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। প্রেস ক্লাবে কেক কাটা অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী ছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সিরাজগঞ্জে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। শহরের একটি হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের ২৫০০-এ মা ও শিশু কন্যাকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় প্রধান আসামি খোকনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল গভীর রাতে কুমিল্লার তিতাস থানার রায়পুর পুরান বাতাকান্দি এলাকা থেকে খোকনকে গ্রেফতার করা হয়। অজ্ঞাত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় সংস্থাটি। গত ২৩ জুন ২৫০০-এ ঘুমন্ত মা ও শিশুর উপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্তে নামে র্যাব। র্যাব জানায়, গ্রেফতার খোকন অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি নিয়ে তার স্ত্রী ও শিশু মারিয়ার উপর জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে। বিষয়টি তাদের কাছে স্বীকার করেছে সে। ভিকটিমরা বর্তমানে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। দিনাজপুরে পানিতে ডুবে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, দুপুরে দিনাজপুর সদরের গোবরাপাড়া এলাকার শিশু শিহাব ও রায়হান পূর্ণভবা নদী তীরে খেলার ছলে হঠাৎ নদীতে পড়ে যায়। সকাল গড়িয়ে দুপুর হলে 2 জনের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরে শিহাব ও রায়হানের নিথর দেহ নদীতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করে।
নাটোরের সিংড়ায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামী, শাশুড়ি ও ননদকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হল নিহত লিমার স্বামী সানিউল, শাশুড়ি সাবিনা ও ননদ রিভা। দুপুরে নাটোরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। 2.5 লাখ টাকা যৌতুকের দাবিতে নাটোরের সিংড়া উপজেলার গুটিয়া গ্রামের গৃহবধূ খাদিজা কবরী লিমাকে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। 2011 সালে 2 অক্টোবর লিমাকে হত্যা করে বাড়ির বারান্দায় লাশ ফেলে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় লিমার বাবা একটি হত্যা মামলা দায়ের করেন। সিরাজগঞ্জে আওয়ামী যুব মহিলা লীগের 21তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। সকালে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে ফরিদপুরে পালিত হচ্ছে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিক। দুপুরে শহরের থানা রোডের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একটি র্যালি বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দুস্থ ও সুবিধা বঞ্চিতদের নিয়ে সাভারে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ফল উৎসব। অনগ্রসর ও দুস্থ 2 সহস্রাধিক মানুষের মাঝে উৎসবে তুলে দেওয়া হলো আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, লটকন সহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল। বাকুরতা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আয়োজন করেন এই উৎসবের। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে বাকুরতা ইউনিয়ন পরিষদে এই উৎসবের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। হঠাৎই সংবাদ সম্মেলন ডেকে সবাইকে হতবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফিটনেস নিয়ে বোর্ড সভাপতির মন্তব্যের 2 দিন পরেই সিরিজ বাকি রেখে এই অবসরের ঘোষণা। তামিম ইকবাল বলেছেন, হুট করে নয়, ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চট্টগ্রাম থেকে সুমন গোস্বামীর ক্যামেরায় সুব্রত ববির রিপোর্ট। ওই লাল দু চোখের আড়ালে রাজ্যের হতাশা আর অভিমান, ক্ষোভও কিছুটা আছে হয়তো। মেঘ এতটাই ভারী হয়ে উঠেছিল যা ক্ষণে ক্ষণে 2 চোখ বেয়ে ঝরেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের এখনও 2 ম্যাচ বাকি। সংবাদ সম্মেলনের ঘোষণায় আশঙ্কা করা হচ্ছিল ফিটনেস ইস্যুর ঘটনা প্রবাহ আর ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দিতেই হয়তো অধিনায়কত্বের প্রভাবমুক্ত হতে চাইছেন তিনি। কিন্তু হঠাৎই এক রাতে আন্তর্জাতিক ক্রিকেটকেই দাড়ি টানার মনস্থির করে ফেললেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। Yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket affecting right now. এটার পিছনে খুব সাডেন কোনো ডিসিশন ছিল না। I was thinking about it. বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি কথা বলছিলাম। So I thought this is the right time for me to take a side and retire from international cricket. বছর 16 আগে 2007 সালের 9 ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে রোমাঞ্চকর যাত্রার আরম্ভ হয়েছিল। 34 বছর বয়সী ওপেনারের নিজের 5ম আর বাংলাদেশের 7ম বিশ্বকাপ দরজার ওপাশে তখনই তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন। 2019 সালে মাশরাফির থেকে অধিনায়কত্ব পাওয়া, তার নেতৃত্বে দলের সাফল্য নিয়ে প্রশ্ন নেই। পিঠের চোট ভোগাচ্ছিল তাকে, যে কারণে অনেক সিরিজ মিস করেছেন। ফিটনেস নিয়ে বড় সমস্যার সাথে ব্যাটিংয়েও তামিমকে তার অধিনায়কত্বের পিরিয়ডে যেন অনেকটা অচেনা ঠিক ছিল। কোন কারণে অবসরের সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে কাউকে প্রশ্ন করার সুযোগ দেননি। তার আবেগী বক্তব্য ছিল কৃতজ্ঞতা প্রকাশ আর দলের শুভকামনায় ভরা। আমি সবসময় বলছি যে আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। So I'm not sure how much I have made him proud throughout this 16 years of international career. There are a lot of other people that I need to thank. যাদের সাথে আমি ক্রিকেট খেলেছি, I thank all of those guys, especially আমার ন্যাশনাল টিমের যারা কলিগ ছিলেন তাদেরকে। Cricket board obviously they gave me the opportunity to represent the country for so long and also captain Bangladesh, so I thank them as well. সরে যাওয়ার কারণ না বললেও এটা না বোঝার কারণ নেই হাতুরু সিং আর তার মধ্যে দেয়ালটা ক্রমশ উঁচু হচ্ছিল। শতভাগ ফিট না হয়েও তার প্রথম ওয়ানডে খেলা এবং সে ব্যাপারে কোচ হাতুরু সিংয়ে এবং বোর্ড প্রধানের মনোভাব এবং মন্তব্যের বড় প্রভাব তো আছেই।
এই অবসরের সিদ্ধান্তের পেছনে। টি-20 ছেড়েছিলেন আগেই, বাকি থাকা ওয়ানডে আর টেস্টকে বিদায় বললেন তামিম চোখের অশ্রু দিয়ে। One thing I'll definitely say is I tried my best. I did try my best. সুব্রত ববি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। জাভেদ ওমর বেলিম শাহরিয়ার নাফিসদের সঙ্গে শুরু করেছিলেন ক্যারিয়ার ওপেনার হিসেবে। যখন হঠাৎই জ্যোতিচিহ্ন টানলেন, তখন তামিম ইকবাল এদেশের ক্রিকেটের ওপেনার হিসেবে পেয়ে গেছেন অমরত্ব। এর মাঝে তার পাশে ইমরুল কায়েস, সৌম্য, লিটন, জয় আরও কতজন ওপেন করেছেন। কিন্তু দীর্ঘ 16 বছরের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায় তামিম ইকবাল। তার হঠাৎ বিদায়ে অনেক ক্রিকেট অনুরাগী চাইছেন অনুরোধ করে হলেও আবারও তামিমকে ফেরাতে, জানাচ্ছেন বর্ষণ কবির। তামিম ইকবালের আকস্মিক অবসর নিয়ে সারা দিনেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ রাতে ঢাকার স্থানীয় এক হোটেলে বোর্ড সভা শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিসিবি। দুপুর থেকে প্রতিক্রিয়ার আশায় থাকা গণমাধ্যম কর্মীরা জড়ো হন বোর্ড সভাপতির কার্যালয় ধানমন্ডির বেক্সিমকো অফিসে। সেখানে 3 ঘন্টা অপেক্ষা করার পর উপস্থিত সাংবাদিকদের জানানো হয় রাতের বৈঠকের ব্যাপারে। যদিও নাম প্রকাশ না করার শর্তে এক পরিচালক বলেছেন, তামিমের জায়গায় এই
সিরিজে বাকি 2 ওয়ানডেতে নেতৃত্ব দেবেন লিটন দাস। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য তাদের পছন্দ সাকিব আল হাসান। তার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি। তামিমকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য বোর্ডের তরফ থেকে অনুরোধ করা হবে কিনা সে ব্যাপারে এখনও আছে ধোঁয়াশা। এবার অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা দীর্ঘদিনের আন্দোলনের ফসল। 2009 সাল থেকে একটানা সরকারে থাকতে পারায় গণতন্ত্র মজবুত হয়েছে, বদলে গেছে পুরো দেশ। জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। দেশে স্থিতিশীলতা না থাকলে এই অর্জন সম্ভব হতো না উল্লেখ করে ভবিষ্যতেও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় এবং সংস্কারকৃত শপথ কক্ষের উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাখো, নিরাপদে রাখো, সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী জানান, প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এই কার্যালয়ের কাজ শেষ করতে সময় লেগেছে 2 বছর। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সদিচ্ছার কারণেই এই কাজ শেষ করা সম্ভব হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা এবং সেটা একান্তই মাননীয় প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের পুরো পরিকল্পনা পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কাইভ থেকে $4 লক্ষ খরচ করে সংগ্রহ করা হয়েছে। আর ওই মূল পরিকল্পনা ঠিক রেখেই সংসদের প্রয়োজনীয় সংস্কার এবং সংযোজন করা হচ্ছে বলেও জানান সংসদ নেতা। স্মার্ট বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছি। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট অফিস দরকার। আজকে আমাদের পার্লামেন্ট থেকে যে যাত্রা শুরু, যেটা স্মার্ট অফিস হিসেবে তৈরি হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী জানান, 2009 সালের শুরুতে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় সংসদের ভেতরের অনেক কিছুই ছিল ভাঙাচুরা, সেগুলো সবই পর্যায়ক্রমে সংস্কার করা হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, বর্তমান সরকারের ধারাবাহিকতার কারণে শুধু সংসদ নয়, সুফল পাচ্ছে গোটা দেশ। আমাদের এই গণতান্ত্রিক ধারাটা কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল, এটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা একদিনে আসেনি, কাজেই বারবারই আমাদের দেশে নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু সেই 2009 সরকার গঠন করার পর থেকে যে একটানা আমরা সরকারে থাকতে পেরেছি, পাশাপাশি আমাদের মানে যে গণতান্ত্রিক ধারাটাকে মজবুত করতে পেরেছি বলেই কিন্তু আজকে পার্লামেন্ট ভবন না, সারা দেশটাই কিন্তু বদলে গেছে। আল্লাহর কাছে দোয়া করেন যে বাংলাদেশের জন্য গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই না আজকে আমরা বাংলাদেশ উন্নত করতে পেরেছি, এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। কাজেই এই যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকতো, তাহলে এটা কখনো অর্জন করা সম্ভব হতো না। সংসদের লাইব্রেরি উন্নত করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদের ডিজিটাল সিস্টেম চালু করা হবে যেন এখানে বসেই পৃথিবীর যে কোনো দেশের সংসদের সাথে যোগাযোগ করা যায়। একই সঙ্গে তিনি জানান, আগামী 2-3 মাসের মধ্যে জাতীয় সংসদে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর আর্কাইভ স্থাপন করা হবে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের পদত্যাগের ঘোষণা ছাড়া কোনো ধরনের সংলাপে যাবে না বিএনপি, এমনটা সাফ জানিয়ে দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংলাপ হতে হবে নিরপেক্ষ সরকার ইস্যুতে। শীঘ্রই 1 দফার চূড়ান্ত কর্মসূচি ঘোষণার কথাও তিনি জানিয়েছেন। ইমরুল আহসানের রিপোর্ট। 36টি রাজনৈতিক দল বিএনপির সাথে সরকার বিরোধী যুগপৎ আন্দোলন করছে গেল ডিসেম্বর থেকে। চূড়ান্ত আন্দোলনের রূপরেখা নির্ধারণে দলগুলোর সাথে ফের আলোচনা শুরু করেছে বিএনপি। তার এই ধারাবাহিকতায় মঙ্গলবার 12 দলীয় জোটের সাথে বৈঠক করে দলটি। লিয়াজু কমিটির এই সভায় 1 দফার বিষয়ে একমত হয়েছে দলগুলো। তবে কবে থেকে সেই আন্দোলন শুরু হবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। আমরা আমাদের কর্মসূচিগুলো নিয়ে আলোচনা করেছি, কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতে আপনাদেরকে আবারও আমরা আপনাদের মাধ্যমে জনগণকে আমরা সেই বিষয়গুলো জানাবো। সিদ্ধান্ত একটাই, 1 দফা দাবিতে আমরা আন্দোলনটা শুরু করব। কোন দিন শুরু করব, কোন জায়গা থেকে ডাইন পা আগে বাড়াবো প্রথম, তখন আমার ডাইন পাশে কে থাকবে, তখন আমার বাম পাশে কে থাকবে, তখন আমার পিছনে কে থাকবে, এটাই হচ্ছে সিদ্ধান্ত। মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ভোটে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসলে স্বাগত জানাবে বিএনপি। তবে একতরফা কোনো নির্বাচন এবার মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সংলাপ ইস্যুতে দলের অবস্থানও পরিষ্কার করেন বিএনপির মহাসচিব। কোনো ফরম্যাটেই এখন সংলাপে যেতে চাই না, যতক্ষণ না
এই সরকার ঘোষণা দেবে যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলেন আর যাই বলেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সরকারকে সবার আগে দিতে হবে এবং পদত্যাগ করেই দিতে হবে। এই ব্যাপার ছাড়া কোনো সংলাপের প্রশ্নই উঠবে না। ক্ষমতায় থেকে নির্বাচন করবেন আর বলছেন যে আমরা সব ত্যাগ স্বীকার করবো, সেটা তো ত্যাগ নয়, সেটা কি সেটা আপনারা ভালো বুঝবেন। আলাদা সংবাদ সম্মেলনে সংশোধিত আরপিওর সমালোচনা করেন রিজভী আহমেদ। যেখানে দেশি বিদেশি সকল মহলের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করার জোর দাবি উঠেছে, সেখানে নির্বাচন কমিশনের বিদ্যমান ক্ষমতা কেড়ে নিয়ে সরকার আরও জোরালোভাবে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন পুনর্গঠন হলেও যাতে কিছু করতে না পারে সেজন্য এই রক্ষা কবচ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন বিরোধী অবস্থান থেকে বিএনপি নির্বাচনকে ভোটার শূন্য করার নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায়, তাই তারা নির্বাচন বিরোধী অবস্থান থেকে নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। বিএনপি তাদের জনসমর্থনহীনতার ভীতি থেকে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর এবং অযৌক্তিক অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। রাজধানী জুড়ে ডেঙ্গু পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। বৃহস্পতিবারও অনেক রোগী ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে। এদিকে আগামী রোববার থেকে স্কুল খুলছে। ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এদিকে আজ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মিমরাজ ও মোসাম্মদ করিমনের মৃত্যু হয়েছে। সবশেষ 24 ঘন্টায় 661 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসএম আতিকের রিপোর্ট। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য অনেকেই আসেন এখানে। বুধবার জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 31, আর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছেন 14 জন। 7 দিন ধরে জ্বর ছিল, বমি ছিল সাথে, এখন ভালো আল্লাহর রহমতে। শরীর মারাত্মক ব্যথা, পাতলা পায়খানা, তারপরে এই অবস্থায় প্লাটিনিট 140 ছিল, 140 নিয়ে ভর্তি হয়েছি, পরে ধাপে ধাপে কমছে, তারপরে প্লাটিনিট দেওয়ার পরে আস্তে আস্তে এখন একটু ভালোর দিকে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী যেভাবে বাড়ছে তাতে হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাবে। তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রতিকারের চেয়ে প্রতিরোধের উপর বেশি জোর দিলেন হাসপাতাল পরিচালক। লক্ষণ দেখা গেলেই প্যানিক হওয়ার কোনো বিষয় না, সাবধানে থাকা। বাট কিছু কিছু কার্ডিনাল সিমটম আছে, যেমন যদি কোনো নাক দিয়ে রক্ত পড়া, কারো যদি ব্লিডিং হয়, কিংবা দেখা গেল কেউ অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি হলে সাথে সাথে যেন ডক্টরের সাথে যোগাযোগ করা। এদিকে রাজধানীর স্কুলগুলোতে চলছে ঈদের ছুটি শেষে খোলার প্রস্তুতি। শিশুরা যেন স্কুল থেকে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সে চেষ্টার কথা জানালেন কয়েকটি স্কুলের প্রধান। সবাই যার যার মতো পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। আমার আঙিনায় যদি কোনো, তাদের চোখে যদি এ ধরনের কোনো ত্রুটি পায় আমাকে বলে সহযোগিতা করবে, আমি তাৎক্ষণিকভাবে সেই দেব। তার কারণ বাচ্চারা, আমি চাই না আমার আঙিনা থেকে বাচ্চারা কোনো ক্রমেই এ ধরনের সংক্রমিত হোক। সবার এই দায়িত্বটা থাকতে হবে যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমার শিক্ষার্থীরা ডেঙ্গু আক্রান্ত না হয়। আমাদের সমস্ত কর্মচারীরা এবং তারা কিন্তু একদম পুরা ক্লাসরুম থেকে শুরু করে ধুয়ে আশেপাশের যা আছে সমস্ত কিছু, ছাদের উপরে কোনো জায়গায় কোনো পানি আছে কিনা সেটাও তারা কিন্তু পরিষ্কার করছে। এসএম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে উচ্চ পর্যায়ের বিদেশি কূটনীতিকদের এ যাবৎকালের সবচেয়ে বেশি সফর হচ্ছে চলতি মাসে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী প্রতিনিধিরা আসতে শুরু করবেন আগামী সপ্তাহ থেকে। তবে তার আগেই বৃহস্পতিবার একদিনের বাংলাদেশ সফরে এলেন ভারতীয় পররাষ্ট্র সচিব সৌরভ কুমার। যদিও বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলছেন এই সফর বিমস্টেক নিয়ে, অন্য কিছু নিয়ে নয়। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত প্রভাবশালী কূটনীতিকরা বাংলাদেশ সফরে আসছেন
আগামী সপ্তাহ থেকে। এর মধ্যে একদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব সৌরভ কুমার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, ওই বৈঠকটি ছিল বিমস্টেক নিয়ে, যদিও বিমস্টেকের সেক্রেটারি জেনারেল বাংলাদেশে ছিলেন না, যিনি বিমস্টেকের হেডকোয়ার্টার হিসেবে ঢাকায় নিয়মিত অফিস করে থাকেন। বিমস্টেকের সেক্রেটারি জেনারেল এখানে নাই, বিকজ তার মা মারা গেছেন, তো সুতরাং সে ওই কারণেই গেছে। সুতরাং ইটস নট যে এটা একটা অর্কেস্ট্রেটেড কোনো ইস্যু। আর এই ডেটগুলো সব আগেই অর্গানাইজ করা হয়েছে। সুতরাং আপনার ভারতের সচিব পূর্ব উনি আসলেন এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আসছেন। সুতরাং বা ইলেকশন কমিশন, এরকম একটা দেশের মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এরকম সিরিজ অফ আপনার ভিজিটস বা মিটিংস হয়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুলে ধরলেন, চলতি এই মাসে কোন কোন দেশের প্রভাবশালী প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসছেন। আগামী 11 থেকে 14 জুলাই 2023 তারিখ যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ফর সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস মিস উজরা জিয়া বাংলাদেশ সফর করবেন। নির্বাচন কমিশনের আমন্ত্রণের প্রেক্ষিতে ইউএর 6 সদস্য বিশিষ্ট একটি ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন বা অনুসন্ধানী অগ্রগামী দল আগামী 8 থেকে 23 জুলাই 2023 তারিখে বাংলাদেশ সফর করবে। মানবাধিকার বিষয়ক ইউর বিশেষ প্রতিনিধি হিজ এক্সেলেন্সি মিস্টার ইয়ামন গিলমোর জুলাই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এসব সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে কূটনীতি মহলে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আইএমএফের কাছ থেকে নেয়া ঋণ 2 মাসের রেমিটেন্সের সমান জানিয়ে অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল বলেছেন, এই অর্থ শোধ করা বাংলাদেশের জন্য কোনো ব্যাপার নয়। বিকেলে সচিবালয়ে জাইকার প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। আর মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কষ্টে আছে, তবে তাদের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো বলেও জানান অর্থমন্ত্রী। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ করেন অর্থমন্ত্রীর সাথে। বৈঠকে তাদের অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয় বলে পরে ব্রিফিংয়ে জানান অর্থমন্ত্রী। এর মধ্যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ 95% শেষ হয়েছে বলেও জানান তিনি। এ সময় মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল বর্তমান বাস্তবতায় আইএমএফের কাছ থেকে নেয়া $470 কোটি ঋণ শোধ করা প্রসঙ্গে। আইএমএফ যে লোন দিছে এটা আমরা এই যে কয়েকজন আছেন এখানে আমরা নিজেরাই শোধ দিতে পারবো। এই আমরা কয়েকজন মিলে আমরা তো আইএমএফ নামটা বড়, অনেক বড়, কিন্তু কি দিছে জানে? রিমিটেন্স যেটা আমরা পাই 2 মাসের রিমিটেন্সের পরিমাণ, 2 মাসের রিমিটেন্স এটা আমাদের লোন। এছাড়া বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, মূল্যস্ফীতি সহ বর্তমান অর্থনীতির হালচাল নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। 12.3% ছিল, আমরা শুরু করেছিলাম, তো শুরু যা করেছে এর থেকে তো বাড়ে নাই। তো মানুষকে কেউ না খেয়ে আছে। দেখেন আমরা ইনফ্লেশনটা শুধু টাকার অঙ্ক দিয়ে আমরা এটাকে কমাবো না, কমাচ্ছি না। আমরা সোশ্যাল প্রোটেকশন মেজার কতগুলো মেজার 1,26,000 কোটি টাকা। সাধারণ মানুষ কষ্ট হচ্ছে সারা পৃথিবীতে, আমরা পৃথিবীর বাইরে না। আর আমাদের হাতে কিছু করার নাই, আমাদের হাতে যা আছে আমরা তা দিয়ে আমাদের যা সামর্থ্য সেটা আমরা উন্নয়ন ব্যবহার করছি এবং এতে করে ভালো অবস্থানে আছে। আর বৈঠকে প্রযুক্তি সংশ্লিষ্ট প্রকল্পে আগামীতেও সহযোগিতা করতে জাইকার প্রতিনিধি দল আগ্রহ জানিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আমদানির পরও দাম কমেনি কাঁচামরিচের। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। সিন্ডিকেট করে অনেক ব্যবসায়ী কাঁচামরিচ বিক্রি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। ঈদের ছুটির পর গতকাল থেকে আবারও শুরু হয়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। হঠাৎ করে অস্থির হয়ে ওঠে কাঁচামরিচের বাজার। ঈদের আগে 500 টাকা থেকে লাফে হাজারের কোটায় চলে যায় এর দাম। বিক্রেতারা নানা অজুহাত দেখানোর পর বাধ্য হয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। এরপরে কমে যায় মরিচের দাম। ঈদের ছুটিতে আমদানি বন্ধ থাকায় আবারও বাড়ানো হয়েছে কাঁচামরিচের দাম।
ঝিনাইদহে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 500 থেকে 520 টাকা দরে। বিক্রেতারা বলছেন এবছর বৈরী আবহাওয়ার কারণে মরিচের উৎপাদন কম হয়েছে, তাই বাজার চড়া। আমদানি করা মরিচের প্রভাব পড়তে আরও সময় লাগবে বলে জানান বিক্রেতারা। 490 টাকা কিনা পাইকারি, আর বেশি আছে 130 টাকা পোয়া। গাছে ফল নেই, এই কারণে দাম বেশি। নাটোরে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 থেকে 320 টাকা দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 320 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। চুয়াডাঙ্গার বাজারে কাঁচামরিচ পাইকারি 400 থেকে 420 টাকা এবং খুচরা বাজারে 460 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গতকাল পাইকারি বাজারে 300 এবং খুচরা বাজারে 400 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল কাঁচামরিচ। চট্টগ্রামেও বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। ঈদের আগে আমদানির পর কাঁচামরিচ বিক্রি করা হয় 300 টাকা দরে। খুচরা তো দেখলাম বদদারটা 580 টাকা করে বলছে আমাকে। ওই মরিচটা যদি বাজারে আসে আড়তদাররা পায়, তাহলে মরিচের বাজারটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। রাজশাহীতে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা দরে। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান ও জরিমানার কারণে অনেক বিক্রেতা কাঁচামরিচ বিক্রি বন্ধ করে দিয়েছে। এদিকে ঈদের কয়েকদিন বন্ধ থাকার পর হিলিস্থল বন্দর দিয়ে আবারও কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, মানুষ বেশি দামে ও প্রয়োজনের অতিরিক্ত কাঁচামরিচ কেনায় দাম বাড়ছে। বিকেলে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কাঁচামরিচ এখন সারা বছর কিনেন না কেন? তোমার আমরা একদিনের জন্য কাঁচামরিচ কেউ তৈরি করবে, খেত লাগাবে বলেন? আপনাকে কাঁচামরিচের দাম যদি কোনো এখন যদি কোনো কিনতে পারেন 400-500 টাকা দিয়ে, তো সবাই ইন্টারেস্টেড হয়ে আরো কাঁচামরিচ কম লাগাবে। সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ায় ডাক্তার সংযুক্তা সাহার বিরুদ্ধে 500 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে। আজ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে মামলাটি দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে সাংবাদিকদের সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী জানান, মাহবুবা রহমান আখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডাক্তার সংযুক্তা সাহা। আখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে হাসপাতাল তার কাছ থেকে কোনো সম্মতি নেয়নি। এমনকি প্রশ্ন তোলেন যে অপারেশনের সময় তিনি উপস্থিত না থাকলে কিভাবে এ ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ণ করেছেন ডাক্তার সংযুক্তা সাহা। ডাক্তার সংযুক্তা সাহা সেন্ট্রাল হসপিটালের বিরুদ্ধে যে বক্তব্যগুলি দিয়েছেন, সেই বক্তব্যগুলি হাসপাতালের যে সুনাম সেটাকে ক্ষুণ্ণ করেছেন, মানহানি করেছেন। আমরা সেই মানহানিকে উল্লেখ করে আমরা আজকে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে 500 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটা মামলা দায়ের করেছি এবং সেই মামলা আদালত গ্রহণ করেছেন। আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।